গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে সজীব মাহমুদ নীলের লেখা তারানাথ ফ্যান ফিকশন গল্প মহাবিপদে তারানাথ। গল্প পাঠে শুভম, তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই সাহা, অন্যান্য চরিত্রে পার্থ, গোড়া, দেবজিৎ এবং শুভজিৎ কর। গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। দিনটা সকাল থেকে মেঘলা। সকালের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এখন যদিও বৃষ্টি নেই, কিন্তু পুরো আকাশটা কালো মেঘে ঢেকে আছে। কখন যে আবার বৃষ্টি শুরু হবে তার ইয়ত্তা নেই। পুজোর ছুটি, তাই অফিসেরও সেরকম ঝামেলা নেই। আসলে আমরা বাঙালিরা বোধ হয় এমনই, যার চাকুরি নেই সে প্রাণপণে ছুটে চলে চাকুরি নামক সোনার হরিণটাকে ছোঁয়ার জন্য, কিন্তু যেই না একবার তার দেখা পেল অমনি দিন কতক ভালোভাবে কাটলেও একটা সময় মনে হতে শুরু করে, না আগেই তো বেশ ছিলাম। অথচ কিছু একটা না করলেও পেটও আবার চলে না, তাই বাধ্য হয়েই পড়ে থাকা আর কি। এক পেয়ালা চা খেলে মন্দ হতো না। কথাটা ভাবতেই মনে পড়ল গতকাল গিন্নি বাপের বাড়ি যাওয়ার সময় পই পই করে বলে গিয়েছিল যে চা পাতা চিনি কোনোটাই ঘরে নেই। ভেবেছিলাম আনবো, কিন্তু আর আনা হয়নি। অগত্যা ধুতিটা বদলিয়ে বগলে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য, মোড়ের দোকান থেকে আগে এক কাপ কড়া চা পান করব, তারপর চা পাতা আর চিনি নিয়ে ঘরে ফিরব। কিন্তু মোড়ের দোকানটার ভেতর প্রবেশ করতেই যাব, ঠিক সেই সময় আমার পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। তাকালাম, দেখলাম আমার বন্ধু কিশোরী সেন হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। কাছে এসেই বলল, কি হে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে রেখেই চলে গিয়েছো, কিন্তু তুমি তো দেখি এখানেই পড়ে আছো। আমি কিছুটা অবাক হয়েই বললাম, তোমাকে রেখে আবার কোথায় যাব হে? হ্যাঁ, এমন একটা দিনে তারানাথের বাড়ি না গেলে কি হয়? কথাটা খুবই সত্যি। সত্যি বলতে কি, বাড়ি বসে বসে আমারও যে কথাটা দু একবার মনে আসেনি তা কিন্তু নয়, কিন্তু ওই যে সঙ্গ না পেলে লোহা ভাসে না, আমারও হয়েছিল ঠিক তেমনই। বললাম, বেশ তো যাব, কিন্তু তার আগে এসে বসো, চা খাওয়া যাক। কিশোরী আমার কথার তীব্র প্রতিবাদ করল, বলল, না না, আকাশের ভাবগতি ঠিক মনে হচ্ছে না, জানো তো, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার আগেই চলো হাঁটা শুরু করি, চা না হয় তারানাথের বাড়িতে গিয়েই খাওয়া যাবে। কিশোরীর কথায় আমি একবার আকাশের দিকে তাকালাম। সত্যি সে ভুল কিছু বলেনি। এরই মধ্যে আকাশে আরও থমথমে ভাব চলে এসেছে, এই বৃষ্টি নামলো নামলো বলে। বললাম, আচ্ছা বেশ বেশ চলো। আচ্ছা তা হেঁটেই যাবে নাকি? আরে এইটুকুই তো পথ, শুধু শুধু পয়সা দিয়ে ট্রামে না চেপে সেই টাকা দিয়ে একটা সিগারেট কিনেই নেওয়া যাবে। কিশোরীর কথাই ঠিক হলো। কিশোরী এক প্যাকেট পাসিং শো আর আমি দোকান থেকে কিছু তেলে ভাজা নিয়ে হাঁটা শুরু করলাম। বৃষ্টিতে পথঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। অতি সাবধানে নিজেদের শরীর আর কাপড় দুই বাঁচিয়ে তারানাথের বাড়ির দরজায় টোকা দিতে যাব, তার আগেই দেখলাম দরজাটা আগে থেকেই খোলা। ভেতরে ঢুকে দেখলাম তারানাথ বাইরের ঘরে তক্তাপোষের ওপর বসে তামাক খাচ্ছে। চোখ মুখ তার উদাস। মাঝে মাঝে তারানাথের এমন ভাব পরিবর্তন হয়, আমরা দেখেছি। কিছুদিন থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। কি হে ঠাকুর মশাই, এমন অসময়ে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? আমি আর কিশোরী যে বাড়িতে ঢুকেছি সেটা বোধহয় তারানাথ লক্ষ্য করেনি, তাই আমার কথায়
সে একটু চমকে উঠে জানালার দিক থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ও হো, এই তোমরা, এই এসো এসো, বসো বসো। আমরা তারানাথের সামনে বেশ আরাম করে বসতেই সে গলা খানিক উঁচিয়ে ডাকল, শাড়ি, শাড়িমা, এই তোর কাকুরা এসেছে রে, একটু তেল নুন দিয়ে এক গামলা মুড়ি মেখে দিয়ে যাস তো। আমরা একটু আপত্তি জানিয়েই বললাম, না না ঠাকুর মশাই, মুড়ি নয়, আপনি বরং শুধু চাটাই দিতে বলুন। তারানাথ বলল, তারপর আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, তখন কি যেন বলছিলে? এই অবেলায় অমন করে উদাস পানে চেয়ে আছি কেন, তাই তো? মানুষেরই এক নীতি হে, বুঝলে? একলা বসে থাকলে রাজ্যের সকল মন খারাপ যেন মনের মধ্যে ধীরে ধীরে জমা হতে থাকে কত পাওয়া না পাওয়ার গল্প। একটা কথা মনে রাখবে, ইহ জগতে তুমি যতই পাও না কেন, যতই সুখী হও না কেন, তোমার জীবনে যদি একটি অপ্রাপ্তি থাকে, হাজার পাওয়ার মধ্যেও ক্ষণে ক্ষণে সেই অপ্রাপ্তি এসে তাড়না দিতে শুরু করবে। সেদিক দিয়ে বলতে গেলে আমার এই জন্মে কিছুই তো আর পেলাম না সেভাবে। পাইনি বললে অবশ্য ভুলই হবে, পেয়েছি, কিন্তু কিছুই রাখতে পারিনি। সেসব দিনের কথাই ভাবছিলাম আর কি, বুঝলে? ধরে ধরে একটানা কথাগুলো বলে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারানাথ। দেখলাম একটু আগের দেখা আকাশের কালো মেঘ যেন এবার তারানাথের এই ছোট্ট চেহারায় এসে ভর করেছে। কিশোরী বলল, তা কি ভাবছিলেন? বুঝলাম কিশোরী একটু খোঁচানোর চেষ্টা করছে, কারণ আমরা জানি যে তারানাথের মন যেদিন একটু বিষণ্ণতায় ভরে থাকে সেই দিনই প্রকৃত গল্পটা তার ঝুলি থেকে বেরিয়ে আসে। তাই কিশোরীর প্রশ্নে আমি মনে মনে হাসলেও তারানাথের দিকে তাকিয়ে খারাপই লাগলো। তারানাথ বলল, সে অনেক কথা, যার গভীর মূল্য আমার কাছে আছে, কিন্তু তোমাদের কাছে থাকবেই বা কেন বলো দেখিনি? তোমরা তো আসো গল্প শুনতে, কি তাই না? তারানাথের এই কথায় আমি একটু প্রতিবাদ করেই বললাম, এটা কিন্তু ঠিক বললেন না ঠাকুর মশাই, আমরা শুধু যে গল্প শুনতে আসি তা কিন্তু নয়। দেখলাম তারানাথ আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না। কিশোরী তখন আবার বলল, আহা, বলুন না ঠাকুর মশাই, কি ভাবছিলেন? এরই মধ্যে চারি চা রেখে আবার চলে গেল। চায়ে একটা গভীর চুমুক দিয়ে তারানাথ বলল, মৃত্যুর থেকে বড় আশ্চর্যের বিষয় আর কি বা হতে পারে? একটা মানুষ যে কিনা সকালে ঘুম থেকে উঠে আগামী দিনের স্বপ্ন দেখে, অথচ সে বুঝতেও পারে না কখন মৃত্যু তার ঠিকানার নাগালে এসে দাঁড়াবে, পারে কি বলো দেখিনি? অথচ এই অনিশ্চিত জীবন নিয়েও মানুষের কত অহংকার, কত ঈর্ষা! আমি আর কিশোরী তারানাথের এই কথার অবশ্য কোনো উত্তর দিলাম না। বুঝলাম তারানাথ হয়তো গভীর কিছু ভাবছিল, যা আমরা আসতে সেই ভাবনায় ব্যাঘাত ঘটেছে। চা শেষ করতেই কিশোরী পকেট থেকে নতুন পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে রাখতেই বৃদ্ধের মুখে একটা ম্লান হাসির রেখা ফুটে উঠল। বলল, এই তোমরা আমার বিরাট ক্ষতি করে দিয়েছো হে, বুঝলে? আগে তামাক খেতাম, সেই ভালো ছিল, এখন হাতের যে অবস্থা, তাতে সিগারেট কেনার মতো বাড়তি পয়সাটুকু পাই কোথায় বলো তো? বলেই ফস করে একটা সিগারেট ধরিয়ে তাতে পরপর কয়েকটা টান দিয়ে আবার বলল, তারপর 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 তোমাদের একটা গল্প চাই কি, তাই তো? না, আজকার গল্প বলার মতন মেজাজটাই নেই হে। গল্প যে হবে না এ কথায় খুব একটা গুরুত্ব নেই, একটু বসলে একটা গল্প বেরিয়ে আসলেও আসতে পারে। বললাম, আচ্ছা আপনি অপ্রাপ্তি নিয়ে কিছু একটা বলছিলেন তো? আপনার জীবনে অপ্রাপ্তি বলে কিছু আছে বলে তো জানতুম না। তাহলে
তারানাথ আমার কথা শুনে একটু হেসে বলল, সে কি হে, আমার জীবনের আগাগোড়াই তো অপ্রাপ্তিতে মোড়া। তবে হ্যাঁ, জীবন যে আমাকে কম দিয়েছে তা নয়, কিন্তু ওই যে বললাম, হাজারো পাওয়ার মাঝে একটি না পাওয়ার ব্যথাই বেশি করে রয়ে যায়। তাহলে আজ বরং সেই ঘটনাটাই বলুন না শুনি। সে তো অনেক ঘটনাই আছে, কিন্তু তোমাদের তা কি ভালো লাগবে, বা ভালো লাগবেই বা কেন? শুধু তোমাদের দোষ দেব না। মানুষের হতাশার গল্প শুনতে কারোরই ভালো লাগার কথা নয় হে। কিশোরী বলল, আরে লাগবে লাগবে, তাছাড়া আমরা কি কেবল আপনার সুখের সঙ্গী নাকি, দুঃখেরও তো। তুমি কি বলো হে? আমিও কিশোরীর এই কথায় সায় দিতেই দেখলাম তারানাথের মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। বুঝলাম এই আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই তারানাথ বলা শুরু করবে। আমার এই অনুমান অবশ্য ভুল হলো না। কিছুক্ষণ চুপ করে থাকার পর তারানাথ বলতে আরম্ভ করল, এগুলো টানা কোনো একটা ঘটনা নয়। তোমাদের তো বলেছি, মুর্শিদাবাদের এক গজপাড়া গাঁয়ের শ্মশানে বসে সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতও একবার সব সাধনা করেছিলাম। সেখান থেকে চলে আসার সময় গুরু আমাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন, সময় থাকতে আমি যেন সাধনা সম্পূর্ণ করি। গুরু আমাকে অবশ্যই সাধনা সব কিছুই শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই একবার ছাড়া নানান কারণে আর সব সাধনা করতে পারিনি। সব পাই তো তিথি মেলে না, তিথি মেলে তো সব পাই না। একবার পথ চলতে চলতে গ্রামটার নাম ঠিক মনে নেই, তো যাই হোক, সেখানকারই একটা শ্মশানে গিয়ে পৌঁছালাম। শুনলাম আশেপাশের গ্রামে নাকি মড়ক লেগেছে, দলে দলে মানুষ মরছে। নিজের চোখেও দেখলাম শ্মশানের চিতার আগুন নেবার নাম নেই, একটার পর একটা জ্বলছে তো জ্বলছেই। যাদের সামর্থ্য আছে তারা সব দাহ করছে, আর যাদের সামর্থ্য নেই তারা কোনো রকমে দেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে। যদিও এটা মোটেও ভালো কথা নয়, অজানা এক রোগে দলে দলে মানুষ মরছে, এটা দেখে কেউই খুশি হওয়ারও কথা নয়। কিন্তু এই সব দেখে হঠাৎই আমার গুরুর কথা মনে পড়ে গেল। ভাবলাম এই সুযোগ, সামনেই অমাবস্যা তিথি, সব সাধনার জন্য বেশ প্রশস্ত। ভেবেছিলাম পুজোর আয়োজন করে রাখি, তারপর দিনক্ষণ দেখে নদী থেকে ভেসে যাওয়া লক্ষণযুক্ত একটা মৃতদেহ তুলে এনে সব সাধনায় বসবো। যেই ভাবা সেই কাজ। কয়েকদিন ধরে পুজোর সকল আয়োজন করতে শুরু করলাম। আশপাশের গ্রাম থেকে লোকজন মৃতদেহ নিয়ে আসে, দাহ করে, আবার চলেও যায়। অবশেষে দিন আসলো। তিথি বেশ প্রশস্তই, সব সাধনার জন্য একেবারে আদর্শ। সকাল থেকে নদীর ধারে বসে আছি। উদ্দেশ্য আর কিছুই নয়, নদীর জলে কোনো দেহ ভেসে যেতে দেখলে সেটা তুলে আনবো। প্রতিদিনই দিনে 2 থেকে 3টে দেহ ভেসে যেতে দেখলেও সেদিন বিকেল পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো মৃতদেহ পেলাম না, তখন মনটা খুবই খারাপ হয়ে গেল। পুজোর সকল আয়োজন করেও সব সাধনায় বসতে পারলাম না, সব পণ্ড। এরপর আরো বেশ কয়েকবার আমার সাথে এমন ঘটেছিল। শত চেষ্টা করেও ওই একবার ছাড়া আর সব সাধনায় বসতে পারিনি। সে যাই হোক, পরদিন আমি আর সেই শ্মশানে থাকলাম না। সাধনায় বসতে পারিনি বলে নয়, আমি এমনিতেও বেশি দিন এক জায়গায় থাকি না, সেটা তো তোমাদের অনেকবারই বলেছি। আবার বেরিয়ে পড়লাম পথে। কোথায় যাব, কি করব, কিছুরই ঠিক ঠিকানা নেই। শুধু একটা কথাই জানি, সেটা হলো আমাকে চলতে হবে। 2-3টে গ্রাম পেরিয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তখনই হঠাৎই লক্ষ্য করলাম, চোখ যত দূরই যায় আশেপাশে কোনো লোকালয়ই নেই। চারিদিকে শুধু ধুধু মাঠ আর মাঠ। ভারী চিন্তায় পড়ে গেলাম। এইদিকে খাবারও প্রায় শেষের পথে। শ্মশানে থাকাকালীন সময় যে সব যাত্রীরা দূরের গ্রাম থেকে মৃতদেহ দাহ করতে আসতো,
তারা সাথে করে শুকনো খাবার, চিড়ে, গুড়, কলা এইসব নিয়েই আসতো। তাদেরই কেউ কেউ আমাকে দেখে কিছু খেতেও দিত। সেগুলো কিছুটা খেতাম আর কিছুটা ঝোলায় বেঁধে রাখতাম পরে খাবো বলে। হাঁটতে অসুবিধা নেই, কিন্তু সেটার জন্য তো পেটেও তো কিছু পড়া চাই, তাই না? অথচ ফেলে আসা কোনো গ্রামে যাব সেটারও উপায় নেই, কারণ সারাটা দিন হেঁটে অনেকটা পথই চলে এসেছি। এই সময় আবার ফেরার পথ ধরলেও গ্রামে ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। ঠিক করলাম যা হবার হবে, যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে যাব। তাছাড়া খোলা মাঠে একা রাত কাটানোর অভিজ্ঞতা এর আগেও বেশ কয়েকবার হয়েছে আমার। হাঁটতে শুরু করলাম। সন্ধ্যা পর্যন্ত হেঁটে মাঠের মাঝখানের একটা বিশাল জটাধারী বট গাছের নিচে এসে দাঁড়ালাম। গাছের গুড়িটা এতই বিশাল যে বোধ করি 10-12 জন বের দিয়েও নাগাল পাবো না। তার উপর গাছের লতাগুলো নেমে এসে মাটির ভেতরে এমনভাবে গেঁথে গিয়েছে যে মনে হবে এইগুলো ছোট ছোট গাছ। সেই গাছেরই গুড়ির একটা জায়গায় গিয়ে বসলাম। যাক, মন্দ হলো না। সারা রাত না হয় এখানে কাটিয়ে দেওয়া যাবে। দিনের আলো তখনও পুরোপুরিভাবে মিলিয়ে যায়নি। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক শুকনো ডালপালা পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। তারই কিছুটা জড়ো করে কাছে এনে রাখলাম, রাতে ধুনি জ্বালাবো বলে। আগুন খুবই পবিত্র বস্তু। কাছে আগুন জ্বললে খুব সহজে কোনো অপশক্তি আসতে পারে না। আর সেই কারণেই দেখবে সাধনার মূল উপকরণ হিসাবে আগুনকেই বেছে নেওয়া হয়। রাত্রি যাপনের জন্য যে স্থানটা ঠিক করলাম তার আশেপাশে একটু না দেখলে তো আর চলে না। ভেবেছিলাম খাবারের চিন্তা আপাতত না করতে হলেও জলের অভাবটা তো বোধহয় টের পাবই। কিন্তু না, ভাগ্য ভালোই বলতে হয়। 2 দিন আগের বৃষ্টির জলই হোক আর যে কারণেই হোক, একটু দূরেই একটা ছোট্ট কুয়ো মতন জায়গায়, খুব বেশি না হলেও আমার একার জন্য একটু বেশি জল টলমল করতে দেখে সে চিন্তাও দূর হয়ে গেল। বেশ স্বচ্ছ জল। আবার ফিরে এসে বটগাছের গুড়িটায় বসে কাঁধের ঝোলাটা কোলের উপর রেখে দেখলাম ঝোলায় কিছুটা চিড়ে গুড় তখনও ছিল। সারাদিন পথ হাঁটার ক্লান্তিতে খিদেও পেয়েছে অনেক, কিন্তু পথের যে অবস্থা তাতে গ্রামের দেখা কবে নাগাদ পাবো তারও তো ঠিক ঠিকানা নেই। ঠিক করলাম আর একটু অন্ধকার নামলে তারপরই একটুখানি খেয়ে আজকের মতো এখানে ঘুমিয়ে পড়ব। তারপর সকালে আবার হাঁটা শুরু করব। এইদিকে দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে আসলো। আশপাশ থেকে 20 আনা কাঠ দিয়ে একটা ধুনি মতন সাজিয়ে আগুন ধরিয়ে দিলাম। তারপর আধমুঠো চিড়ে আর 1 চিমটি গুড় আর অনেকটা জল খেয়ে নিয়ে গুড়িতে হেলান দিয়ে শুয়ে পড়লাম। চারিদিক শুনশান নীরবতা। সেই সময় আমার মনে কেবল একটা কথাই আসছিল, এমন জায়গাও কি হয় পৃথিবীতে? অথচ এমনটা তো হবার কথা নয়। এত বড় একটা গাছ যেখানে কিনা হাজার হাজার পাখির একেবারে আদর্শ আবাসস্থল, অথচ এখানে কিনা একটা পাখিরও বাসা নেই। বিষয়টা ভারী অবাক করলো আমাকে। এই সবই ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো তখন রাতে ঠিক কয় প্রহর কেটেছে বুঝতে পারলাম না। ঘুমানোর আগে যে ফাঁকা মাঠটাকে আবিষ্কার করেছিলাম জমাট বাঁধা অন্ধকারে, এখন সেই মাঠে যত দূর চোখ যায় জ্যোৎস্নার আলোয় যেন ভরে উঠেছে। যত দূর চোখ যায় তত দূর যেন একটা করে ছায়াবাড়ির মতো ভয়ঙ্কর পরিবেশ। কখনো কখনো আলো যে মানুষের মনে ভীতির সঞ্চারণ করতে পারে সেদিনের আগে আমার জানা ছিল না। ধুনির দিকে তাকিয়ে দেখি সেটা প্রায় নিভু নিভু অবস্থা। পাশ থেকে কয়েকটা কাঠ ফেলে দিতেই আবারও ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। একটু পর পর এমন নির্ভেদ্য নীরবতার মাঝে কাঠের গাঁট ফাটার শব্দে বুকের ভেতরটা যেন হিম হয়ে আসছে। ধুনির দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি।
এবারের ঘুম যখন ভাঙলো তখন দেখলাম সকাল হয়ে গেছে। আর দেরি করা চলে না, পথ অনেকটা বাকি। সকাল সকালই বেরিয়ে পড়াই ভালো ভেবে পাশে রাখা ঝোলাটা আবার কাঁধে তুলে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। 2 দিন 1 রাত পর অবশেষে গ্রামের দেখা মিলল। এদিকে খাবার শেষ হয়ে গেছে অনেক আগেই, তার উপর সারাদিনের হাঁটার ধকলে পেটের কোণে চিনচিন ব্যথাও শুরু হয়েছে এরই মধ্যে। আমি বরাবরই একটা বিষয়ে লক্ষ্য করেছি, আর সেটা হলো কোনো গ্রামে গিয়ে আশ্রয় চাইলে আমাকে কখনোই নিরাশ হয়ে ফিরে আসতে হয়নি। এবারও হলো না। গ্রামের মুখে প্রথমে যে বাড়িটা পড়ে তারই সামনে গিয়ে দাঁড়ালাম। ভর সন্ধ্যাবেলা। বাড়ির ভেতর থেকে এরই মধ্যে সন্ধ্যা আরতির শব্দও ভেসে আসছে। ধূপের কড়া গন্ধে চারিদিক ভরে উঠেছে এরই মধ্যে। প্রতিটা পদক্ষেপেই খাঁটি গেরস্তের ছাপ যে ফুটে ফুটে বের হচ্ছে তা বলা বাহুল্য। বাড়ির সামনে দাঁড়াতেই একটা মাঝবয়সী ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বলল, আপনি কে আর কি চাই? আমি একটু লজ্জিত কণ্ঠেই বললাম, কিছু মনে করবেন না, এই ভর সন্ধ্যাবেলায় আপনাদেরকে বিরক্ত করলাম। আমি একজন পথিক। যদি কিছু মনে না করেন তাহলে আজকের রাতটা কি আমি আপনাদের এখানে আশ্রয় নিতে পারি? কালকে সকাল হলেই আমি চলে যাব। লোকটি আমার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে বললেন, আমি ব্রাহ্মণ। আরে আসুন আসুন ঠাকুরমশাই। বলেই আমাকে এমনভাবে ধরাধরি করে নিয়ে গিয়ে বসালেন। বসুন বসুন বলে উঠোনে পাতা চৌকির উপরে বসালো। আমার একটু লজ্জাই লাগছিল। দেখুন তো কি সৌভাগ্য আমার, এমন ভর সন্ধেবেলায় আমার বাড়িতে আপনার মতো একজন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়ল। এরপর লোকটি নানান কথা বলতে আরম্ভ করল। কথায় কথায় জানতে পারলাম লোকটির নাম রামকৃষ্ণ। আমার অবশ্য সেই কথায় কোনো মনোযোগ নেই। আমার তখন একটাই চিন্তা, খেতে কখন পাবো। অথচ আমি তো আর মুখ ফুটে বলতেও পারি না যে আমি সারাদিন কিছু খাইনি, পথে পথে ঘুরেছি, আমাকে খেতে দাও। তবুও বেশ কিছুক্ষণ কাটার পরও যখন রামকৃষ্ণের কথা বন্ধের কোনো নামগন্ধও পেলাম না, তখন একটু সংকুচিত কণ্ঠেই বললাম, আসলে সারাটা দিন পথে পথে হাঁটছি তো, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু জল। আমার কথা শুনে রামকৃষ্ণের যেন চমক ভাঙল। তড়িঘড়ি করে বলল, এই দেখুন তো, এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি অথচ এই কথায় কথায় বলতেই ভুলে গেছি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বলেই সে ভেতরে চলে যেতেই মনে মনে ভাবলাম, রামকৃষ্ণ কি শুধু জলই আনবে নাকি? যদি তাই হয় তাহলে সে জল কি আমি খেতে পারবো? খালি পেটে জল খেলে পেটের চিনচিন ব্যথাও আরো কয়েক গুণ বাড়বে, বই কমবে না। রামকৃষ্ণ অবশ্য শুধু জল নিয়ে আসলো না, সাথে কয়েকটা নারকেলের নাড়ু, কলা নিয়ে সে আমার সামনে রেখে বলল, নিন ঠাকুরমশাই, এইটুকু খেয়ে নিন। তোমাদের তো আগেই বলেছি, খিদেতে আমার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে, তাই কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। নাড়ুগুলো যে বানিয়েছে তার হাতে যে এক প্রকার জাদু আছে তা স্বীকার করতেই হলো। খাওয়া শেষ করে বললাম, নাড়ুগুলো ভারী সুন্দর খেতে, গিন্নিমা বানিয়েছে বুঝি? রামকৃষ্ণ একটু মৃদু হেসেই বলল, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। ঠাকুরমশাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। মাছ মাংস চলে? অবশ্যই চলে, চলবে না কেন? তাহলে বলছিলাম কি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে ভেতর বাড়িতে বলি, কি বলেন? কথাটা শুনে খানিক অবাক হয়েই বললাম, সে কি, একটা মানুষকে চেনো না জানো না, তাকে এইভাবে? বিশ্বাসটাই বড় ঠাকুরমশাই, কয়দিনই বা থাকবো বলুন? রামকৃষ্ণের কথাটা আমার খুবই ভালো লাগলো। সত্যি তো, মানুষ আর কদিনই বা থাকে, এই তো জীবন। বললাম, হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। তামাক চলে? নিশ্চয়ই চলে। বেশ, আপনি একটু বসুন, আমি ভেতর বাড়ি থেকে আসছি। বলেই রামকৃষ্ণ চলে গেল। খানিক বাদে ফিরে আসলো, এসে আমাকে বলল, নিন ঠাকুরমশাই, আপনি সাজুন। সাজলাম। মিষ্টি একটা গন্ধে বাতাস যেন ভারী হয়ে আসতে শুরু করলো। রামকৃষ্ণ আমার পাশে বসে আবার গল্প আরম্ভ করলো।
বুঝলাম মানুষটা বড়ই গপ্পের। অনেক মানুষ আছে দেখবে যারা একবার গপ্প বলা শুরু করলে বলতেই থাকে। পাশের মানুষটা তার সেসব গপ্প শুনছে কি শুনছে না তার তাতে কোনো লক্ষ্য থাকে না। তোমরা তো জানো আমি গপ্প শুনতে বড্ড ভালোবাসি, যদিও তখন মনোযোগ ছিল না, কিন্তু এইবার যেন রামকৃষ্ণ আমার সকল মনোযোগ নিজের দিকে টেনে নিল। কথার এক পর্যায়ে রামকৃষ্ণ জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ বলো। আপনার কি দীক্ষা শেষ? রামকৃষ্ণের কথায় আমি একটু হেসেই বললাম, না, এখনো শুরু করতে পারিনি। তাছাড়া দীক্ষার কি আর শেষ আছে? এ এক অতল গভীর সমুদ্র, তুমি যতই নিচে যাও না কেন তল আর খুঁজে পাবে না। আমারও এক পূর্বপুরুষ সাধু সঙ্গ করতেই এক কাপড়ে ঘর ছেড়েছিল, আর ফিরে আসেনি। বাবার মুখে শুনেছি ঘটনাটা। আমার বাবা শুনেছে আবার তার বাবার থেকে, তার বাবা শুনেছে আবার তার বাবার থেকে। এইভাবেই বংশানুক্রমে চলে আসছে আর কি। ঠিক কত আগে তিনি ছিলেন তার সঠিক ধারণা আমরা কেউই জানি না। কেবলই গল্পই শুনে আসছি। ছেলেদের ঘুম পাড়ানোর জন্য যেমন গান শোনায়, আর আমাদের এই গল্প শুনতে হয়েছে। গল্পটা যে এতবার শুনেছি একেবারে মুখস্থ হয়ে গেছে। আমি অতি উৎসাহে বলে উঠলাম, তাই নাকি? কি নাম ছিল ওনার? বঙ্কিমেশ্বর চাটুর্যে। আমি সব সময় খুব ভালো শ্রোতা, আর সেই গপ্প যদি হয় সাধু সন্ন্যাসীদের নিয়ে তাহলে তার কোনো কথাই হয় না। আমার মনের ভেতর তখন একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আমি অতি উৎসাহী বললাম, তা কেমন সে গপ্প, শোনা যাবে? রামকৃষ্ণ বলল, কেন যাবে না? এই ঘটনা আমাদের গাঁয়ের সকলেই জানে, শুনুন তবে। এখন আমার যে আয় অবস্থা আছে সেটা যদিও খুব একটা কম নয়, দিন চলে যায় খুব ভালোভাবেই, কিন্তু আমি শুনেছি আমাদের পূর্বপুরুষ মানে বঙ্কিমেশ্বর চাটুর্যের যে সম্পদ ছিল সেটা নাকি রাজা রাজরাদেরকেও হার মানায়। আপনি তো উত্তরের মাঠের পথটা দিয়ে আসলেন, তাই না? ওই মাঠে যত জমি আছে তা সবই এক সময় ছিল বঙ্কিমেশ্বর চাটুর্যের। এ তো গেল একদিকের কথা, আরও আছে 20-30টা পুকুর, আর সবগুলো পুকুরই 30-40 বিঘের কম নয়, যার একটি অবশ্য এখনও আমার দখলে। এইটুকু থেকেই অনুমান করতে পারছেন কোনো কিছুরই অভাব তার ছিল না। পরে অবশ্য ধীরে ধীরে সে সব সম্পদ কমতে শুরু করে, তবে তিনি যতদিন ছিলেন ততদিন সবই অক্ষুণ্ণ ছিল। অথচ মনে এতটুকু অহংবোধ ছিল না। সবার সাথেই হেসে হেসে কথা বলতেন। প্রথম দিকটায় ওনার ধর্মের প্রতি খুব একটা ঝোঁক না থাকলেও পরবর্তীতে ঠিক যে কি হলো কেউই বলতে পারে না। হঠাৎই একদিন সকালে চাকর তার ঘরে গিয়ে দেখল তিনি ঘরে নেই। সে ভেবেছিল কর্তা মনে হয় আগেই উঠে বাইরে গিয়েছেন। ওনার একটা অভ্যাস ছিল ঠাকুরমশাই, আর সেটা হলো সকালবেলা হাঁটার। কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরও যখন তিনি আর বাড়ি ফিরলেন না, তখন সবাই খোঁজাখুঁজি করা শুরু করলো। সারাদিন যে খোঁজাখুঁজি করা হয়নি তা নয়, কিন্তু এইবার সবাই মিলে খোঁজ করা শুরু হলো। 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 7-8 দিন কাটার পরও যখন কেউ তাকে খুঁজে পেল না, তখন একেবারে হাল ছেড়েই দিল। তাছাড়া হঠাৎই একটা মানুষ কাউকে কিছু না বলে উধাও হয়ে যেতে তো পারে না। অবশেষে 15 দিন পর একজন লোক আসলো বাড়িতে, আর এসেই বলল তিনি নাকি এক সাধুর সাথে চলে গেছেন, আর আসবেন না। তাকে যেন আর খোঁজা না হয়, তিনি ভালোই আছেন। স্বাভাবিকভাবেই সবার মন একটু খারাপ হলো ঠিকই, কিন্তু কিন্তু মানুষটা যে ভালো আছে সেটা জেনেও একটা প্রশান্তি আসলো মনে। একটানা কথাগুলো বলে রামকৃষ্ণ একটু চুপ করলো। জিজ্ঞেস করলাম, তিনি আর কখনো ফিরে আসেননি? রামকৃষ্ণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না ঠাকুরমশাই, আর ফিরে আসেননি। গপ্প করতে করতে বেশ রাতই হয়ে গেল। আমাকে বাইরে বসিয়ে রেখেই রামকৃষ্ণ একবার ভেতরের বাড়িতে গেল রান্না কতদূর সেই খোঁজ খবর নিতে। খানিক বাদেই ফিরে এসে বলল, চলুন ঠাকুরমশাই, খেতে চলুন। কিছু মনে করবেন না, এত অল্প সময়ে তেমন কিছুই করতে পারলাম না। রামকৃষ্ণের সাথে ভেতর বাড়িতে গিয়ে দেখলাম সত্যি বনেদি বাড়ি বটে, যদিও বাড়ির বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। খেতে বসে আরেক কাণ্ড,
রামকৃষ্ণ শুধুই বলেছিল, বেশি কিছু করতে পারিনি, কিন্তু যা করেছে তা আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়। সেই সব আর তোমাদের বললাম না। যাই হোক, সেদিন রাতে রামকৃষ্ণ অনেক কথাই বলল। গল্প করতে করতে রাত প্রায় অর্ধেক যখন শেষ হলো, তখন সে উঠল, বলল, আপনি ঘুমান ঠাকুরমশাই, অনেক রাত হলো, কালকে আবার গল্প করা যাবে। আমিও আর কিছু বললাম না। সারাদিনের ক্লান্তিতে আর যাই হোক, গপ্প তো আর হয় না। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছে। দেখলাম আমার দরজার ঠিক সামনেই একজন লোক দাঁড়িয়ে আছে। হয়তো আমার ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করছিল। এইবার ঘুম ভাঙতেই লোকটি আমার কাছে এসে বলল, আগে আগে বাবু কয়েকবার আপনার কাছে এসেছিল, আপনি তখন ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকেননি। আমাকে বলেছে আপনার যখন ঘুম ভাঙবে তখন যেন আপনাকে পুকুর ঘাটে নিয়ে যাই। কথাটা শুনে আমি আর দেরি করলাম না, লোকটিকে বললাম, চলো। লোকটি আমাকে যেখানে নিয়ে আসলো সেটাকে পুকুর কম দিঘি বলেই মনে হলো বেশি। এত বড় দিঘি আমি খুবই কমই দেখেছি। দেবদর্শন বাবুর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে যে পুকুর দেখেছিলাম এটা তার থেকেও বিশাল। দেখলাম রামকৃষ্ণ পুকুরের স্নান বাঁধানো ঘাটে বসে আছে। আমি পথেই একটা নিমের ডাল ভেঙে নিয়েছিলাম। এবার সেটাই চিবুতে চিবুতে তার পিছনে দাঁড়াতেই সে উঠে আমার দিকে আস্তে আস্তেই বলল, রাতে ভালো ঘুম হয়েছে তো? একটু হেসে বললাম, হ্যাঁ, তা হয়েছে। চলুন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন তো তেমন কিছুই নেই, তবে আমার পূর্বপুরুষেরা একটা মন্দির তৈরি করে রেখেছে। এখনো প্রতি বছর সেখানে পুজো হয়। হাঁটতে হাঁটতে আরো অনেক কথাই বলল সে, সবই অনেক আগের কথা। রামকৃষ্ণের সেই সব কথায় একটা মাটির টান লক্ষ্য করলাম। আমার শুনতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা কালী মন্দিরের সামনে এসে যখন উপস্থিত হলাম, তখন সূর্য তার নিজ নিয়মে নিজের তেজ ছড়াতে ব্যস্ত। দেখলাম মন্দিরটা বেশ পুরনো, জায়গায় জায়গায় দেওয়াল ফেটে কয়েকটা আগাছা বেরিয়ে এসেছে। মন্দিরের ঠিক পাশে একটা পাকা বেদি। মন্দির যখন তৈরি করা হয়েছিল এই বেদিটা বোধহয় তখনকারই। তার ঠিক পাশেই একটা বিশাল বড় গর্ত। এই গর্তটা ঠিক কী কারণে তৈরি হয়েছে নাকি গ্রামের মানুষ তৈরি করেছে তা ঠিক বুঝতে পারলাম না। বেদির কথা বলতেই রামকৃষ্ণ বলল, একটা সময় এই বেদির একটা আশ্চর্য গুণ ছিল ঠাকুরমশাই। সেটা কেমন? মন্দির তৈরির অনেক আগে থেকেই এখানে, মানে যেখানে এখন বেদিটা দেখছেন, সেখানে একজন সাধু বসে থাকতেন। সেবার গ্রামে মরক লেগেছিল, দলে দলে মানুষ মরতে শুরু করলো। সেই সব দেখে সেই সাধু এক আশ্চর্য কাজ করেছিলেন। কি সেটা? গর্তটা দেখেছেন ঠাকুরমশাই? সাধু সেখানটায় একটা কুল গাছ লাগিয়েছিল আর বলেছিল, 3 দিন পর এই কুল গাছে কুল ধরবে। সেই কুল যদি গ্রামের লোক খায় তাহলে এই মড়ক আর থাকবে না। সাধুর কথা কিন্তু সত্যি হয়েছিল। কুল গাছে সত্যি সত্যি 3 দিনের মাথায় কুল ধরল এবং তাতে অসুখও নাকি সেরেছিল। কিন্তু সাধু সবাইকে বারবার করে সাবধান করে দিয়েছিল এই কথা যেন গ্রামের বাইরে আর কেউই না জানে। কিন্তু লোভ বড়ই ভয়ঙ্কর বস্তু ঠাকুরমশাই। কয়েকদিন পর একই মরক আবার পাশের গ্রামেও লাগলো। দলে দলে মানুষ মরতে শুরু করলো। আর তখনই এই গ্রামের লোকজন একটা কাজ করে বসলো। তারা রটিয়ে দিল এই মরক থেকে তাদের রক্ষা করবে, কিন্তু বিনিময়ে টাকা নেবে। লোকজন বাঁচার জন্য দলে দলে আসতে লাগলো এবং তারা দিব্যি ভালোও হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে আশেপাশের সকল গ্রামে এই আশ্চর্যের কথা রটে গেল। সবাই শুনল এই গ্রামে এমন একটা আশ্চর্য গাছ রয়েছে, তার ফল খেলেই যে কোনো রোগ ভালো হয়ে যায়। কয়েকজনের মনে জন্ম নিল লোভ, আর সেই লোভ থেকেই জন্ম নিল এই আশ্চর্য গাছটাকে যে করেই হোক হাত করার বাসনা। তাই তারা ঠিক করলো যে করেই হোক গাছটা তাদের চাই, দরকার হলে যে কোনো উপায়ে সে কাজ করতেই হবে। রাতের বেলা সবাই তখন ঘুমে,
সে রাতে ঠিক কি হয়েছিল তা কেউই বলতে পারে না, কিন্তু সকালবেলা গ্রামের লোকজন ঘুম থেকে উঠে একটা আশ্চর্য ঘটনা দেখল। বেদির পাশে 3 জন লোক মরে পড়ে আছে। গাছ নেই, সেই সাধুও নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও সাধুকে আর পাওয়া গেল না। সেই থেকেই এই বেদির পাশের গর্তটা এখনো একইভাবে থেকে গিয়েছে। এইসব আমরা লোকমুখে শুনেছি। আসলেই এটা সত্যি নাকি কেবল গুজব তা কেউই বলতে পারে না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গর্তটা সেই একইভাবে পড়ে আছে যেমনটা আগে ছিল, আর তাতেই সবার বিশ্বাস কোনো এক সময় সত্যি সত্যি এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। রামকৃষ্ণের কথায় আমি খানিকটা বেশ অবাকই হলাম, কিন্তু অবিশ্বাস জন্মালো না। সে বিষয়ে আমি আর কোনো প্রশ্নই করলাম না, কারণ আমার নিজের চোখের সামনেও তো কোনো কম আশ্চর্য ঘটনা ঘটেনি। সব কিছুই যদি স্রেফ যুক্তি দিয়ে মেলাতে চাই, তাহলে বলতে গেলে আমার জীবনে ঘটা সব কিছুই অর্থহীন। আসলেই বা কি তাই? সকালবেলা খাওয়া দাওয়া করে এইবার আমি আমার চলে যাওয়ার কথা বলতেই রামকৃষ্ণের মুখটা কেমন যেন উদাস হয়ে গেল। বলল, আজই চলে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ, আমি তো পথিক মানুষ, তাছাড়া এক জায়গায় বেশি দিন আমার মনও টেকে না। যদি তাই হতো তাহলে কি আর ঘর ছাড়তুম বলুন না? সে আর আমাকে আটকালো না, কিন্তু চলে আসার সময় বলল, আবার দেখা হবে? আমি একটা বিষয় প্রতিবারই লক্ষ্য করেছি। আমার সেই সব জীবনে আমি যত জায়গায় আশ্রয় নিয়েছি কিংবা যতজনের পরিচয় আমার সাথে ঘটেছে, সবার ক্ষেত্রেই দেখেছি আমার প্রতি তাদের কেমন একটা টান জন্মে যায় আর কি। তারানাথের কথা শুনে এইবার আমি বললাম, আমরাও তো আর কম টান অনুভব করি না, তাদের আর দোষ দিয়ে লাভ কি? কি বলো হে কিশোরী? আমার কথায় তারানাথ খানিক ম্লান হেসে বলল, এ তো তোমরা গপ্প শোনার লোভে এসে পড়ে থাকো হে। যাই হোক, যে ঘটনা বলছি সেটাই না হয় বলি। তারানাথ আবার বলতে শুরু করল, এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। এর মধ্যে একবার বাড়ি থেকেও ঘুরে এসেছি, কিন্তু কয়েকদিন থাকার পরই কেবল মনে হয়েছে না, ঘর আমার জন্য নয়, সংসার ধর্ম আমাকে টানে না, বরং পথই আমাকে টানে। আর সেই পথের টানে আবারও বের হয়ে কিছুটা হেঁটে ট্রেনে তিলকপুর নামক একটা স্টেশনে গিয়ে নেমে পড়লাম। নামার অবশ্য একটা কারণ ছিল। ট্রেনে আমার সাথে একই কামরায় আসা লোকটির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম সেখানে নাকি একটা খুব পুরনো দিনের মেলা বসে। আমার সঙ্গী লোকটিও সেই মেলাতেই যাচ্ছে। ভাবলাম অনেকদিন এইসব মেলা বাজার দেখা হয়নি, এইবার না হয় একটু ঘুরেই এলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি আমার সামনে ঠিক কি ঘটতে চলেছে। স্টেশনের লোকটি কিন্তু আমার সাথে এলো না, বলল তার কিছু একটা কাজ আছে, সে পরে আসবে, এই বলেই চলে গেল। ভাদ্র মাসের দুপুর, এমনিতেই প্রচন্ড রোদ, তার উপর স্টেশন থেকে প্রায় 15 ক্রোশ হেঁটে আমি যখন মেলায় গিয়ে পৌঁছালাম তখন আমার অবস্থা দেখবার মতোই। সন্ধ্যা হয়ে এসেছে, ভাবলাম গাছের নিচে একটু বসে তারপর মেলার ভিতরে যাব। বসে থাকতে থাকতে চোখটা বোধহয় একটু লেগেই এসেছিল। ঠিক সেই সময় এক ভারী কণ্ঠস্বরে চোখ মেলে তাকিয়ে দেখি আমার ঠিক সামনেই অন্ধকারে প্রায় মিলিয়ে যাওয়া একটা মানুষ দাঁড়িয়ে আছে। হয়তো আমারই মতো মেলায় এসেছিল, আর এখানে গাছের নিচে একজনকে বসে থাকতে দেখে কথা বলতেই এসেছে, কিন্তু তার প্রথম কথাটা ঠিকঠাক বুঝতে পারিনি, আর তাই কিছু না বলে বসে আছি দেখে লোকটি আমারই কাছে এসে একটু ভারী কণ্ঠে বলল, কিন্তু তোমার তো এই সময় এখানে থাকার কথা নয়। লোকটার কথায় আমি খানিকটা অবাকই হলাম। যদিও তাকে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু সে যে আমায় চেনে না সেটা তো বলাই বাহুল্য। আর তাছাড়াও এখন আমার এখানে থাকার কথাও নয়,
এর মানেটাই বা কি? তবে কি গাছের নিচে বসা যায় না? হ্যাঁ, যখন বসেছিলাম তখন গাছের গোড়ার দিকটা একটা লাল কাপড় দেখেছিলাম বটে। আবার এমনটাও হতে পারে এই মেলায় যারা আসে তারা কেউই রাতের দিকটায় বাইরে থাকে না। আমি একটু আমতা আমতা করেই বললাম, আসলে অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই একটু এখানে বসেছি, কিছু মনে করবেন না। বলেই উঠতে যাব ঠিক তখনই লোকটা আবার সেই তার ভারী উচ্চ কণ্ঠে বলে উঠল, উঠতে হবে না, বসো। আমি বসে রইলাম। লোকটি এইবার আমাকে অবাক করে দিয়ে বলল, চলে যাও এখান থেকে, দুপুর 12টার মধ্যে পৌঁছতে পারলেই ট্রেন পাবে, নয়তো সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তাই কাল বিলম্ব করো না, চলে যেও। কোথায় যাব? আমি তো কোথাও যেতে বের হইনি। যা বললাম সেটা করো। বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ মুহ্যমানের মতো বসে রইলাম, কিন্তু সে ঘোর কাটতে বেশি সময় লাগলো না, কারণ এর আগেও আমার জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। কিছুক্ষণ বসে থেকে এবার উঠে মেলার ভেতরের দিকটায় গেলাম। রাতের বেলা বেশি লোকজন নেই ঠিকই, কিন্তু দিনের বেলাতে লোকজন নেহাতি কম হয় না, তা বুঝলাম ওই দোকানপাটের পরিমাণ দেখতেই। মেলায় বিশেষ কিছুই নেই, আর 10টা গ্রাম্য মেলার মতোই আর কি। ঘুরে ঘুরে সব কিছু দেখছি, হঠাৎই কানে একটা ঘন্টার আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা বেশ জোরালো না হলেও হয়তো সেদিকে আমার খুব বেশি আগ্রহ থাকতো না। পাশের একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই আওয়াজটা কোথা থেকে ভেসে আসছে বলতে পারবেন? দোকানদার কি যেন একটা করছিল, এবার আমার দিকে খানিকটা অবাক হয়েই তাকালো, তারপর বলল, মেলায় এসেছেন অথচ আওয়াজ কিসের জানেন না? যত সব। না, আসলে এর আগে কখনো আসেনি তো, তাই। উত্তর দিকে চলে যান, তাহলেই দেখতে পাবেন। দোকানদার যে আমার উপর বেশ খানিকটা বিরক্তই হলো সেটা বুঝেই আর কোনো প্রশ্ন না করে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। এই দিকটায় দোকানপাট একটু কমই। খানিকটা সামনে এগিয়ে যেতেই দেখলাম একটা মন্দির, আর সেই মন্দিরের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো লোক। এগিয়ে গেলাম সেদিকেই, আর গিয়ে যা দেখলাম তাতে বিস্ময় আর একটা অজানা ভালো লাগায় ভেতরটা যেন শান্ত হয়ে গেল। দেখলাম মন্দিরের ভেতরে একটা দেবী মূর্তি। যদিও এমন দেবী মূর্তির কথা আমি আজ পর্যন্ত কখনোই শুনিনি বা দেখিও নি, কিন্তু এই প্রথমবার দেখেই ভেতরে ভেতরে কেমন যেন একটা ভক্তিভাব ফুটে উঠল। এই ভক্তিভাবটা দেবীকে দেখে নাকি যে তৈরি করেছে তার কথা ভেবে তা ঠিক ঠাহর করতে পারলাম না। আর তার ঠিক সামনেই একটা পিতলের বিশাল ঘণ্টা যেন আপন মনে বেজে চলেছে কোনো এক অদৃশ্য শক্তির গুণে। আমি আরো খানিকটা সামনে এগিয়ে যেতেই মনে হলো মাটির তৈরি মূর্তি নয়, বরং একজন রক্ত মাংসের নারীকে যেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বেদির উপর। কিন্তু দেবীর পাশে তাকাতেই খানিকটা অবাক হলাম। দেবদেবীদের বিভিন্ন বাহন থাকে, কিন্তু এখানে তেমন কিছুই নেই, বরং দেবী যেন তার ঠিক সামনের একটা গাছের দিকে তার ডান হাতটা তুলে আশীর্বাদ করছে। হাঁটতে হাঁটতে আমি যে ঠিক কখন একেবারে সামনে এসে পৌঁছেছি বুঝতেই পারিনি, আর তাতেই দেখলাম দেবী সে গাছটাকে আশীর্বাদ করছে। সেটা আর কোনো গাছ নয়, বরং একটা ছোট কুল গাছ। আরে আরে আরে, পেছনে যাও, পেছনে যাও। একটা কর্কশ কণ্ঠে আমার ঘোর কাটলো। চমকে সামনে তাকিয়ে দেখলাম একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি খানিকটা পিছনে সরে আসলাম ঠিকই, কিন্তু ততক্ষণে লোকটি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, দিলে তো নষ্ট করে। লোকটা ঠিক কি নষ্ট করার কথা বলছে সেটা প্রথম দিকটায় বুঝতে না পারলেও পরে পায়ের দিকে তাকিয়ে দেখলাম তেমন কিছুই না। কাঁচা মাটি দিয়ে একটু আল মতন দিয়ে রাখা হয়েছিল, এখন সেটাই আমার পায়ে কিছুটা ভেঙে গিয়েছে। লোকটি হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগেই একজন অতি ক্ষীণদেহী লোক আমাদের সামনে এসে দাঁড়ালো।
লোকটাকে প্রথম দেখে খানিকটা ভয়ই পেলাম। এত খিন্নদেহী মানুষ আমি এর আগে কখনো দেখিনি, ঠিক যেন একটা কঙ্কাল। তার শরীরটাকে তুলে নাকি খানিকটা মাটির প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু চোখের দিকে তাকাতেই চমকে উঠলাম। এমন বৈশিষ্ট্যের একজন লোকের চোখ যে কোটরে ঢুকে থাকতে পারে এটাই তো স্বাভাবিক, কিন্তু এইবার লক্ষ্য করলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখ যেন ভেতরে নয়, বরং বাইরে বেরিয়ে আসতে চাইছে। অথচ কি শান্ত সেই চোখ, যেন চোখের পলক পড়তে চায় না। বুঝলাম ইনি এই মন্দিরের পুরোহিত। লোকটিকে উদ্দেশ্য করে তিনি অতি শান্ত কণ্ঠেই বললেন, তুমি চাও, আমি দেখছি। এইবার আমি অবাক হয়ে গেলাম, কারণ এই কণ্ঠটা আমি এর আগেও একবার শুনেছি, আর সেটাও আজকেই, মেলার বাইরের গাছের নিচে বসে থেকে। তখন ভেবেছিলাম যে মানুষটার কণ্ঠ এমন যে তাকে দেখতে ঠিক কেমনই বা হতে পারে, কিন্তু চোখের সামনে সেই একই কণ্ঠের মালিককে দেখে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। তিনি বোধহয় আমার মনের ভেতরটা পড়ে নিয়েই বললেন, এমন অনেক আশ্চর্য ঘটনা ঘটে আমাদের সামনে, যার ব্যাখ্যা করতে নেই। এসো আমার সাথে। বলেই তিনি এগিয়ে গেলেন মন্দিরের ভেতরের দিকে। আমিও তার পিছু পিছু চললাম। সামনে থেকে বোঝা না গেলেও ভেতরে আসতেই দেখলাম মন্দিরের পিছনের দিকটা বেশ বড়ই, আর সেখানে একটা ছোট্ট ঘর। সেই ঘরেই তিনি ঢুকলেন, আমাকেই তার সাথে যেতেও বললেন। তুমি আমাকে দেখে যতটা অবাক হয়েছ, তার থেকেও বেশি আশ্চর্য হয়েছি তোমাকে এখানে দেখে। কেন? কারণ এই সময়টায় তোমার অন্য কোথাও থাকার কথা ছিল যে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। তিনি যে ভুল বলছেন তা নয়। বাড়ি থেকে বেরিয়ে ঠিক করেছিলাম মুর্শিদাবাদে যাব, কারণ সেখানে প্রতি বছরই একটা সাধু সঙ্গ হয়। ভেবেছিলাম সেখানে গিয়ে কয়েকটা দিন থাকবো, কিন্তু ট্রেনের লোকের কথাটি শুনেই মাঝপথেই নেমে পড়েছি। তোমার সেই সঙ্গী এলো না বুঝি? কোন সঙ্গী? যে তোমাকে এই মেলার কথা বলেছিল। না, সে পরে আসবে বলল, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে বলিনি। বললাম তো, সব কিছুর ব্যাখ্যা জানতে নেই, থাকেও না। আমার আর সেখানে থাকা হলো না। ভেবেছিলাম দিনের বেলায় থাকবো, কিন্তু বৃদ্ধ লোকটি আর থাকতে দিলেন না। বললেন, এখানে থাকলে তোমার বিপদ। বিপদ? আচ্ছা, কেমন বিপদ? সে খুব ভয়ঙ্কর বিপদ। মায়ার জালে বেঁধে ফেলেছে তোমাকে। মায়া? কেমন মায়া? তিনি আমাকে আর কিছুই বললেন না। একটু পর আমাকে প্রায় টানতে টানতে বের করে আনলেন ঘর থেকে, আর বাইরে আসতেই অবাক হয়ে দেখলাম আসার সময় মন্দিরের সামনে এত লোক দাঁড়িয়ে থাকতে যে দেখেছিলাম তাদের কেউই আর নেই এখন। মন্দিরের সামনের দিকটা একেবারেই লোক শূন্য। আমার অবাক হওয়া বোধ হয় তখন সবে মাত্র শুরু হয়েছে, কারণ এই বৃদ্ধ এবার আমাকে সেই দিকে নিয়ে গেলেন যে দিক দিয়ে আমি এই মন্দিরে এসেছিলাম, আর যেতেই আমার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেল। কোথায় মেলা আর কোথায় বা দোকানপাট? জ্যোৎস্নার আলোয় যত দূর চোখ যায় কেবল ধুঁধু করছে, অথচ একটু আগেই আমি। এবার বুঝতে পেরেছো কিসের মায়া? বুঝলাম খুব বড় বিপদেই পড়েছি, কিন্তু সেটা ঠিক কি তা বুঝতে পারলাম না। বৃদ্ধ আমার হাত একবারের জন্য ছাড়ল না। একেবারে সেই গাছের নিচে এসে আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, এই গাছটাই হলো এখানকার শেষ সীমানা, আর তাই গণ্ডি কেটে দিয়েছি। এর বাইরে আর তারা যেতে পারবে না। কিন্তু যদি তুমি এখানে আর এক মুহূর্তও থাকো, তাহলে যে কি বিপদ ঘটতে পারে বুঝতে পারছো নিশ্চয়ই। চলে যাও, যত দ্রুত সম্ভব হাঁটা শুরু করো, আর সাবধান, পিছন ফিরে একদম তাকাবে না। যত কিছুই ঘটে যাক না কেন, পিছন ফিরে একদম তাকাবে না। হাঁটতে শুরু করলাম। যেই না সামনের দিকে পা বাড়িয়েছি, তখনই পিছন দিক থেকে হাজার হাজার গর্জনার চিৎকারে নিমিষের মধ্যেই রাতের পিনপত নীরবতা ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। কারা যেন আর্তনাদ করে আমাকে আটকাতে চাইছে,
কিন্তু কোনো এক অদৃশ্য দেওয়ালে বাঁধা পেতেই বারবার চিৎকার করে উঠছে। সেই সময় যে বুক একবার কেঁপে ওঠেনি তা বলবো না, উঠেছিল, কিন্তু পিছন ফিরে তাকালাম না। এভাবে কতটা পথ চলেছে তা বুঝতে পারিনি। অনুভব করলাম পিছনে চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার বদলে কানে আসছে একটা ভারী কণ্ঠস্বর, দাঁড়াও দাঁড়াও। চেনা কণ্ঠস্বরে থমকে দাঁড়ালাম, কিন্তু পিছনে তাকাতে সাহস হলো না। আমি জানি কোনো অপশক্তি আমাকে খুব সহজে আয়ত্ত করতে পারবে না, যদি না আমি কোনো ভুল ত্রুটি করি। কিন্তু পরপর কয়েকবার যখন পিছন থেকে সেই একই চেনা কণ্ঠস্বর ভেসে আসলো, তখন পিছন ফিরে তাকাতেই দেখলাম বৃদ্ধ পুরোহিত হাসি হাসি মুখে এগিয়ে আসছে আমারই দিকে। আমার ঠিক কাছে এসে সামনে দাঁড়ালেন। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আপনি? তিনি কিন্তু কিছুই বললেন না, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আর পরক্ষণেই আসন্ন বিপদের কথা ভাবতেই পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বারবার আমাকে বারণ করছিলেন পিছনে ফিরে না তাকাতে। যত কিছুই ঘটে যাক না কেন, চোখের সামনে এমন বিভৎস দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে ভেতরটা শুকিয়েই গেল। কোথায় সেই বৃদ্ধ? আমার পিছনে দাঁড়িয়ে আছে এক অতীব বিভৎস চেহারার জীবন্ত মৃত্যু, আর ঠিক পিছনে হাজার হাজার কঙ্কাল যেন আমার দিকে তাকিয়ে অট্ট হাঁচুতে ফেটে পড়ল। চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে বলতে যেন লোভ পেল। মায়া! আমি জানি হয়তো একটু সময় পেলেই তন্ত্রের এক গুহ্য প্রক্রিয়ার দ্বারাই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব, কিন্তু তার জন্য যেটুকু সময় আমার দরকার তা এখন মোটেই সম্ভব নয়। আর তাই যে করেই হোক আমাকে বাড়াতেই হবে। আমার প্রতিটা ইন্দ্রিয় জানান দিল যে যদি বাঁচতে হয় তাহলে পালাতে হবে, এছাড়া আর কোনো উপায়ই নেই। প্রাণপণে ছুটতে আরম্ভ করলাম। শুনতে পেলাম পিছনে হাজার হাজার প্রেতের এক রণধ্বনি, সেই সাথে একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে সৃষ্টি হচ্ছে এক পৈশাচিক আওয়াজ, আর তার সাথে সেই চিৎকার। কারা যেন আর্তনাদ করছে। পিছনে তাকানোর মতো সাহস আর সময় কোনোটাই ছিল না আমার। লক্ষ্য শুধু একটাই, পালাতেই হবে। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ফাঁকি দিতে হবে সেই চলন্ত বিভীষিকার চোখ। যতটা সময় আমি তন্ত্রের সেই গুহ্য প্রক্রিয়া করতে পারবো। কিন্তু মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, এদের চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? প্রাণপণে ছুটেছি, কিন্তু হঠাৎই মনে হলো পিছনে হাজার হাজার জীবন্ত বিভীষিকার চিৎকার যেন ক্রমেই বদলে গিয়ে আর্তনাদে রূপ নিচ্ছে। এমনিতেই জ্যোৎস্নার রাত, কিন্তু এইবার দেখলাম পুরো ফাঁকা মাঠটা যেন একটা আলোক রশ্মিতে ঝলসে উঠল। একবারই কি সে তীক্ষ্ণ আলোক রশ্মি, আর তাতেই হাজার হাজার বিভীষিকার মুখ থেকে একসাথে বেরিয়ে আসলো বিভৎস এক চিৎকার। আর তারপরই সবই শান্ত। পিছন থেকে আরেকটিও শব্দ ভেসে আসছে না দেখে দৌড়তে দৌড়তে পিছন ফিরে তাকাতেই আমার গতি আপনা আপনি কমে আসলো। দেখলাম এই ফাঁকা মাঠে আমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে ছুটে আসা হাজার হাজার কঙ্কালের দল যেন ধুলোর মতো উড়ে গিয়েছে কোনো এক অদৃশ্য শক্তির কাছে বাঁধা পেয়ে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, এই যাত্রাতে বোধহয় বেঁচেই গেলাম। কিন্তু কে বাঁচালো আমাকে? আর এক মুহূর্তের মধ্যেই হাজার হাজার কঙ্কাল কোথায় বা মিলিয়ে গেল। খানিকটা কৌতূহল নিয়েই পিছনের দিকে এগিয়ে আসলাম, আর আসতেই একটা পুরো পুরো গন্ধ নাকে আসতে লাগলো। আরো খানিকটা পিছনে এগিয়ে যেতেই যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, তাতে যে কোনো সাধারণ মানুষের পক্ষে নিজেকে সামলে নেওয়া একেবারেই অসম্ভব। আমিও যে পারতাম তা বলছি না, হয়তো এর থেকেও ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ঘটতে দেখেছি বলেই সে যাত্রায় সংজ্ঞা হারালাম না।
যতদূর চোখ যায় দেখলাম পুরো মাঠ ধুলোর কালচে রং বদলে এখন সাদা হয়ে উঠেছে। তবে কি সেই আলোক রশ্মিতে এমনটা হয়েছে? আমি মুচ্ছমানের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎই একটা শব্দ কানে আসতেই চমকে পিছনে ফিরে তাকালাম। শব্দটা আসছে অনেক দূর থেকে। কেউ যেন একপাল শুয়োর নিয়ে হেঁটে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে। আমি শব্দের উৎসের দিকে তাকিয়ে থাকলাম। ধীরে ধীরে মিলিয়ে গেল সেই শব্দটা কাল ভৈরব। আমি চাপা উত্তেজনা চেপে রাখতে না পেরেই প্রশ্নটা করলাম। নাকি মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো বুঝতে পারলাম না। দেখলাম মুখে একটা ম্লান হাসি রেখা ফুটে উঠেছে। মুখে কিছু বললাম না। পরক্ষণে অনুভব করলাম আমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। কিন্তু সেখানে যদি থেমে যায় তাহলে শক্তির হাত থেকে রক্ষা পাবো ঠিকই, কিন্তু জ্বরে মারা পড়ব। যতটা সম্ভব পথ চলতে শুরু করলাম। আমার আর সেই মুর্শিদাবাদে যাওয়া হলো না। স্টেশনে পৌঁছলাম বিকাল নাগাদ। দেখলাম একটা দোকানে বৃদ্ধ দোকানি বসে বসে চা বিক্রি করছে। সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম ঠিকই, কিন্তু শরীর আর সায় দিল না। জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি একটা অতি জীর্ণ ঘরের একটা চৌকিতে শুয়ে আছি। আমার পাশে সেই বৃদ্ধ বসে আছে। আমি চোখ খুলতেই শুনলাম তার দোকানের সামনে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পর আশেপাশের লোকজনকে ডেকে ওই বৃদ্ধই আমাকে তার ঘরে নিয়ে এসেছে। একে তো অচেনা জায়গা, তার উপর আপনজন বলতে কেউই নেই। জীবনের আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বৃদ্ধ আমাকে মরতে দিল না। 7 দিন বিছানায় থাকার পর যখন কিছুটা সুস্থ হলাম, সেই 7 দিন যে কিভাবে কেটেছিল তা আজও তোমাদেরকে বলতে পারবো না। শুধু এটুকুই মনে আছে, যখনই এই মুহূর্তের জন্য চোখ খুলেছি তখনই দেখেছি বৃদ্ধ আমার পাশে বসে আছে। কপালে একটা ময়লা কাপড়ের জলপট্টি। হয়তো বাইরেও আরো কিছু ঘটেছিল, কিন্তু আমি সেটা দেখিও নি বা শুনিও নি। শুনলাম তখন যখন আমি কিছুটা সুস্থ বোধ করলাম। বৃদ্ধ বলল, তুমি যে বেঁচে যাবে তা তো ভাবতেই পারিনি। রাত হলেই তোমার সারা শব্দ না পেয়ে মনে করতাম সকালেই বোধহয় তোমাকে ঘর থেকে বের করতে হয়। কিন্তু কিন্তু লোকটা বলেছিল যাই হোক না কেন ঘর থেকে যেন তোমাকে বের না করি। লোকটা কি তোমার চেনা কেউ? আমি বৃদ্ধের কথায় অবাক হয়ে বললাম, কোন লোকটা? পরিচয় তো জানি না, বলেনি কখনো, কিন্তু পাগল পাগল কিছুটা। কথাবার্তার কোনো মাথা মুন্ডু নেই। বিছানার পাশে বসে বসে কি সব করত। প্রথমে তো ভেবেছিলাম লোকটা বোধহয় পুরোই পাগল, কিন্তু কিন্তু ধীরে ধীরে যখন তোমার কিছুটা উন্নতি হলো তখন জানতে চেয়েছিলাম সে কে, কিন্তু সে কিছুই বলেনি। পাগল পাগল? আচ্ছা, তার বয়স কত হবে? এই ধরো 40-এর একটু উপরে। কথাটা শুনে আমি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকলাম বৃদ্ধের দিকে। আচ্ছা, কি নাম বলেছিল তিনি? না, বলল তুমি নাকি তাকে চেনো। কি যেন একটা কথা বলতে বলেছিল, এখন মনে পড়ছে না, মনে পড়লে বলবো। সে কি আবার আসতে চেয়েছে? না তো, এইসব তো বলেনি। নাম বলেনি? হ্যাঁ, সেটা বলেছিল, অমর না কি যেন নামটা। আমার তখনকার অবস্থাটা বুঝতে পারছো তোমরা।
আবার সেই অমর জীবন, যে কিনা আমাকে দেখা না দিলেও আমার জীবন বাঁচিয়ে দিয়ে গেল আবারও একবার বললাম, কারণ এর আগেও একবার অমর জীবন একটা মন্দিরের অন্ধকারে বসে গল্প করতে করতে বলেছিল কাল সকালেই বাড়ি চলে যেও। আমি তার কথা শুনে গিয়েছিলাম, আর সেবারও আমার অসুখ বেঁধেছিল। সেই গল্প তো তোমাদের বলেইছি। সেই বৃদ্ধের কাছে আরও কয়েকটা দিন থাকলাম। তারপর শরীর যখন পুরোপুরি সুস্থ হলো তখন একদিন বললাম, আচ্ছা, এইবার তাহলে আমি যাই, অনেক দিন তো হলো। দেখলাম বৃদ্ধ আমার কথা শুনে কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বুঝলাম সে বোধহয় টাকা পয়সা কিছু চাইছে। ফতুয়ার পকেট থেকে টাকা 10 কিছু ছিল, সেটাই এবার বের করে দিতে বৃদ্ধ বলল, না না, পয়সা চাই না। আমি একটু হেসেই বললাম, আচ্ছা, তাহলে কি চাও তুমি? কিছুই চাই না। ও ভালো কথা, লোকটি তোমাকে একটি কথা বলতে বলেছিল। কি কথা? শেষবার যখন লোকটা এসেছিল তখন বলেছিল তুমি সুস্থ হলে তোমায় যেন বলি তোমার পকেটে কিছু আছে, সাবধানে রাখতে বলেছে। এইবার আমি ফতুয়ার ডান পকেটের ভেতর হাত দিতেই একটু অবাকই হলাম, কারণ আমার হাতে একটা গোল মতন কিছু অনুভব হলো। বের করে আনতেই অবাক হয়ে দেখলাম একটা ছোট্ট কোল ফল। চোখেতে চমক ভাঙলো। মনে পড়লো কয়েক মাস আগে রামকৃষ্ণের মুখ থেকে শোনা সেই আশ্চর্য ঘটনার কথা। তোমার কি কোনো অসুখ আছে যা কেউ সারতে পারেনি? বৃদ্ধ এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার না, বউটা আজ 10 বছর ধরে বিছানায়, অনেক চেষ্টা করেও ভালো হলো না, আর হবে বলেও মনে হয় না। কথাগুলো বলতে বলতে বৃদ্ধের গলাটা কেন আরো খানিকটা ধরে আসলো। কুলটা এগিয়ে দিয়েই বৃদ্ধের দিকে তাকালাম আর বললাম, নাও, এটার অর্ধেক তুমি আর অর্ধেক তোমার বউকে খাইয়ে দিও। সত্যি বলতে কি রামকৃষ্ণের মুখে এই আশ্চর্যের কথা আমি শুধু শুনেই ছিলাম, কিন্তু এইবার ইচ্ছে হলো দেখবার। আর সেই দিকে তাকিয়ে দেখলাম বৃদ্ধ খানিকটা হতাশই হলো। সে হয়তো অন্য কিছুর আশা করেছিল, কিন্তু তবুও সে আমার হাত থেকে জিনিসটা নিল। তারপর আমার সামনেই সেটাকে দুভাগ করে এক ভাগ নিয়ে খেলো আর এক ভাগ নিয়ে চলে গেল পাশের ঘরের দিকে। এইবার লক্ষ্য করলাম বৃদ্ধ খানিকটা খুঁড়ি আর কুঁজো হয়ে হাঁটছে। হয়তো বয়সের ভারী এমনটা হয়েছে। আমি অপেক্ষা করতে লাগলাম। বৃদ্ধ একটু পরই বের হয়ে বাইরে বেরিয়ে আসলো। তারপর আমার ময়লা বিছানার পাশে বসে পরপর কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়ল। পরের দিনে যখন কিছু ঘটলো না, তখন দুপুরের দিকে আমি বৃদ্ধকে বললাম, 6টার ট্রেনে আমি চলে যাব। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে থাকলো ঠিকই, কিন্তু কোনো আপত্তি করলো না। সে আমার দিকে আর দরজার দিকে পিঠ করে বসেছিল, তাই দরজার দিকটায় লক্ষ্য করিনি। আর দেখলাম একটা বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালো দরজার কাছটায়। তাকে সে কথা বলতেই পিছনে তাকিয়ে কিছুক্ষণ বিস্ময় আর হতভম্ব করা চাহনি দিয়ে তাকিয়ে থাকলো। তারপর একবারে ছুটে এগিয়ে গেল দরজার দিকটায়। পরের ঘটনাগুলো বুঝতে খানিকটা সময় লাগলো ঠিকই, কিন্তু বুঝলাম এই বৃদ্ধা মহিলাই ওর স্ত্রী, যে কিনা গত 10 বছর ধরে বিছানায় শুয়েছিল। চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা ঘটতে বৃদ্ধ হয়তো লক্ষ্য করলো না সে নিজেও এখন আর কুঁজো হয়ে দাঁড়িয়েও নেই, আর হাঁটার সময় খোড়া ভাবটাও চলে গিয়েছে। এরপর আরেকবার আমি
রামকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু নিজের ইচ্ছাতে নয়। সেই ঘটনার বছর দুয়েকের পর আবারও যেতে হয়েছিল। আমি ততদিনে রামকৃষ্ণের কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎই একদিন একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম একজন বৃদ্ধ লোক আমাকে বারবার রামকৃষ্ণের সাথে দেখা করতে বলছে। লোকটিকে আমি তার আগে কখনো দেখিনি, হয়তো যেতামও না, কিন্তু কি যেন মনে করে গেলাম। আর গিয়ে বুঝলাম এসে ভালোই করেছি, বরং না আসলেই রামকৃষ্ণের খুব বড়ই ক্ষতি হয়ে যেত। আর সেই ক্ষতি হোক সেটা যেন চাইছিল না স্বপ্নের লোকটি। যেন অদৃশ্য এক হাত দিয়ে রামকৃষ্ণকে সব বিপদ থেকে বাঁচাতে চাইছে, কিন্তু সে যে কে তা আজও জানতে পারিনি। সত্যি আমাদের জীবনে কখন যে কি ঘটে যায় এই সব কিছুর ব্যাখ্যা খুঁজতেও নেই, খুঁজলে পাওয়াও যায় না। এমনিতেই জীবন খুবই সুন্দর। তারানাথ থামল, আর থামলেই কিশোরীর সামনে পড়ে থাকা পাসিং শোয়ের প্যাকেটটা তুলে নিয়ে সেখান থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে এক রাশ হতাশা নিয়ে পরপর কয়েকটা টান দিয়ে ধোঁয়াগুলোকে কুণ্ডলী আকারে ছাড়তে লাগলো। আপনি যাই বলুন না কেন ঠাকুর মশাই, এই গপ্প আমার ঝোলায় ঢুকলো না। শুনেই তারানাথের শান্ত চোখ দুটো যেন দম করে চলে উঠল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, নাস্তিক, ঘোর নাস্তিক। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে মুক্তি দেয়